আছেন সবাই? ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন গোছগাছের সময় আর কি, ঘরের বিছানা টিছানা সব গোছগাছ করব। তা আজকে একটু ভাবছি ঘরটা একটু নোংরা নোংরা হয়েছে, তা একটু হালকাভাবে পরিষ্কার করে নেব। খাটের কোনা টোনাগুলো নোংরা হয়েছে। তাই জানেনই তো, তাঁতির বাড়ি ব্যাঙের বাসা। তাঁতের কাপড়ের ধুলোতে ঘরবাড়ি দুদিন অন্তর অন্তর এত নোংরা হয়, যাতে মানে সেই পরিষ্কার করেও কুল করা যায় না, এমন অবস্থা হয়। খাটের বিছানার চাদরটা বেশ কয়েকদিনই হলো যে পেতেছিলাম, অনেক দিন হলো যে তোলা হয়নি আর কি। সেটা আজকে তুলে বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে পেতে নেব। পাখাটাও ওদিকে নোংরা হয়েছে, পাখাটাও ভাবছি পরিষ্কার করে নেব। তো আগে বই খাতাগুলো মানে পুরো ছিটিয়ে রয়েছে। স্কুলের ব্যাগে ওর যেগুলো আজকে রুটিন সেইভাবে বেছে দিয়েছি, আর বাদ বাকিগুলো গোছানোর সময় হয়নি, ওকে পাঠিয়ে দিয়ে এখন গোছাতে বসেছি। তো বইগুলো গুছিয়ে নিয়ে জামা কাপড় টাপড় গুছিয়ে নিয়ে তারপরে ঘর পরিষ্কারের কাজটা করব। কথায় আছে না, তাঁতির বাড়ি ব্যাঙের বাসা। তা আমাদের বাড়ির অবস্থাও তাই। যেহেতু পাওয়ারলুম মেশিন চলে, কাপড় তৈরি হয়, এই কাপড়ের সুতোর যে তুলোটা ওড়ে, সেই তুলোটাতে না চারিদিকে প্রচুর নোংরা পড়ে। এই তুলো চারিদিকে মানে ছিটিয়ে থাকে, তুলো ওড়ে নোংরা হয়। কাপড়ের যে শিলাগুলো কাটা হয়, কাপড় ভাঁজ করার সময় সেই শিলার নোংরাগুলো হয়। মানে ঘর দোর যদি একটু পরিষ্কার না রাখা যায়, ঘরের অবস্থা হয়ে যাবে একেবারে জঘন্য। তো আমি আজকে ভাবছি যে সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্নাটাও একটু লেটেই করব। তো আজকে একটু ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে স্নান করে রান্নার কাছে যাব। বিছানার চাদর টাদরগুলো বেশ কয়েকদিনই হয়েছিল, তো নোংরাই হয়েছে। তাই ভাবলাম যে আজকে একটু তুলে রেখে কেচে নেব। কাছাকাছির সময় আজকে আর পাবো না, রেখে দেব, কালকে কাচবো। কারণ আজকে এই ঘর পরিষ্কার করে কেচে স্নান করতে গেলে পরে অনেকটাই লেট হয়ে যাবে। তাই ভাবছি যে আজকে জামা কাপড়গুলো এরকম পাল্টে রেখে দিই, আর পরের দিন কেচে নেব। তো পাখাটাও অনেকটাই নোংরা হয়েছিল। দুদিন অন্তর অন্তর পাখা এত নোংরা হয়, আর যেহেতু সাদা পাখা আরও বাজেভাবে বোঝা যায়। আর পাখা সোনার বাবা যে চয়েস করে নিয়ে এসেছে একদম সাদা কালার, মানে ও যে কোনো জিনিস কিনতে গেলে পরে ঠিক চয়েস করে আনতে পারে না। দেখেছেন তো আমাদের বাড়ির ফ্রিজের কালারটাও আমার ঠিক পছন্দ হয়নি যখন নিয়েছিল। ওর পছন্দে নিয়েছে, আমার ঠিক ভালো লাগেনি। আমি ওই জন্য মাঝে মাঝে ওকে বলি, তোমার চয়েস ভালো না। আবার ইয়ার্কি মেরে আমাকে বলবে, তাহলে আমি তোমাকে চয়েস করলাম কি করে? আমি বলছি, তুমি আমাকেও চয়েস করেছো, তোমার সেই চয়েসও ভালো না। আমি নিজে কি ভালো? আমি তো ভালো না। যাই হোক, অনেক কথাই বললাম, হাসি ঠাট্টা মজা ইয়ার্কি করলাম, করে ঘরটা পরিষ্কারও হয়ে গেল ঝটফট। এবার বিছানার চাদর তোলার পালা। বিছানার ভিতরে যে নোংরা, তার বলার মতো না। তো ঝেড়ে ঝেড়ে এগুলো রেখে দিয়ে বিছানার ম্যাট্রেসটা তুলে একদম ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পাতবো। তার জন্য ভাবছি যে যেগুলো পাতা রয়েছে সেগুলো ঝাড়ি। আর আমার মেয়েও খুব দুরন্ত, খুব নোংরা করে, ওকে নিয়েও পারা যায় না। তো মোটামুটি খাটের উপরটা পরিষ্কার করে ফেললাম। দেখেছেন কত কাগজের টুকরো? ওই সব কাগজগুলো নিয়ে টুকরো টুকরো করবে, আর এই কোনা টোনায় ঢুকে ঢুকে থাকে। প্রত্যেক দিন তো এরকম তুলে তুলে পরিষ্কার করা সম্ভব নয়, এই মাঝে মধ্যে পরিষ্কার করে একটু মুছে টুছে রাখি। তা আজকে ভাবলাম যখন আজকে বিছানার চাদরটা তুলবই, তা একটু ম্যাট্রেসটা তুলে পরিষ্কারও করে নিই। যদি কোনো নোংরা টোংরা ঢুকে থাকে, অনেক সময় পিঁপড়েও ধরে যায়, তার জন্যে আরো পরিষ্কার করলাম। তো হয়েই গেছে প্রায় পরিষ্কার করা। বিছানার চাদরটা একটু পেতে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব বাইরে, স্নান করব। অনেকটা বেলা হয়ে গেল। এবার ওদেরকে চাও করে দেওয়া হয়নি, গিয়ে আগে ওদেরকে চাটা করে দেব। বিছানার চাদরগুলো পাল্টানো হয়ে গেছে, বালিশের ওয়ারগুলো এবার পরিয়ে, বালিশের কভারটা পরিয়ে নিয়ে কোলবালিশটা রেডি করে নিয়ে গিয়ে ওদেরকে চা করে দেব। কি গরম লাগছে, এদিকে পাখাটাও ঠিক করে চালাতে পারিনি।
ঘর ঝাড়তে গেলে তো আর পাখা চালালে হবে না, ধুলোগুলো উড়বে। আর এত বালি হয়, মানে ভীষণ বালি হয়। এই ঘরটা ঝেড়ে নিয়ে নোংরা কি বালি বেরোচ্ছে এবার দেখুন। বললাম না যে এই ঘরের ভেতরে তুলো, কাপড়ের তুলো নোংরা। মা জিজ্ঞাসা করছে এত ধুলো কোথায় ছিল? আমি বললাম এই তো, প্রত্যেকদিন ঝাড়লেই প্রত্যেক দিনই মনে হয় এত করে নোংরা বেরোবে। বলছে বাবা, ঘরের ভেতরে বোঝাই যায় না যে এত নোংরা আছে। তাই আমি বলছি প্রত্যেকদিন যদি ঝাড়া যায় তাহলে তো প্রত্যেকদিনই গাদা গাদা ধুলো নোংরা এসব বেরোবে। ওই যে বললাম তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, সেই কাপড়ের নোংরাতেই ঘর বাড়ি নোংরা হয়ে যায়। তো মোটামুটি আমার ঘরটা ঝাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঝাড়া আর হলো না, ওই হালকা পরিষ্কারই করলাম। এবার একটু যাই ওদেরকে আগে চা করে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। চা এখন না দিলে পরে তারপরে ওরা তাদিরাই বলতে আসবে যে আজকে কি আর চা হবে না। বাইরে আবার এদিকে ছিপছিপ করে একটু বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তো ভাবলাম বাসন কটা গুছিয়ে নিই, তার মধ্যে চায়ের জলটা ফুটে যাবে, ওদেরকে চাটা করে দেব। বাসনগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে স্নান করতে যাব, স্নান টান করে এসে রান্না বসিয়ে দেব। এই যে চলে এসেছি রান্নার কাছে। আজকে একটু মুগের ডাল করব। অনেক দিন হয়েছে মুগের ডাল খাওয়াই হয় না। সবার একটু গ্যাসের সমস্যা হয় মুগের ডাল খেলে পরে। তা অনেক দিন পরে আজকে প্রত্যেক দিন কি ওই মটরের ডাল অরহরের ডাল খেতে ভালো লাগে, তাই ভাবলাম যে একটু মুগের ডাল করি। আর সোনার বাবা তো দুদিন হয়ে গেল একটা লাউ এনে রেখে দিয়েছে, সেটা রান্না করার কোনো সুযোগই হচ্ছে না। এটা সেটা রান্না করতে গিয়েই অনেক পদ হয়ে যাচ্ছে রান্না করার, আর এই লাউটা রান্না করা হচ্ছে না। তাই ভাবলাম যে আজকে লাউটা দিয়ে মুগের ডালটা করি, আর বাদবাকি লাউটা দিয়ে লাউ ঘন্ট করব, ব্যাস হয়ে যাবে বাবার। আর একটু পটল ভেজে দেবো। ডাল, পটল ভাজা আর লাউ দিয়েই ডাল, আর লাউয়ের হলো ছেচকি মতন হবে, ভাজা ভাজা মিষ্টি দিয়ে। কিন্তু লাউটা দেখুন এত পাকা, মানে যে কাটতে গিয়েই বোঝা যাচ্ছে, আর বীজগুলো পুরো শক্ত শক্ত হয়ে গেছে। ছেচকি করব, বীজগুলো মুখে পড়লে তো টক টক লাগবে, তার জন্য বীজগুলো আগে ফেলে দিলাম, দিয়ে তারপরে কুচিয়ে নিচ্ছি। আর এটা হলো লাউ ডালে দেবো যেটা, তার জন্য একটু ডুমু ডুমু করে কেটে নিয়ে লাউগুলো ডালে দেবো। তো বীজগুলো তাও ফেলে দিলাম, কারণ বীজ থাকলে পরে লাউ যাই হোক সব টক হয়ে যাবে। এই যে দিয়ে প্রেসার কুকারে আমি বসিয়ে দেব ঢাকনা দিয়ে। 2টো সিটি দিলে পরে লাউগুলো ডাল সবই গলে যাবে। মুগের ডালে খুব বেশি একটা টাইম লাগে না। আর এদিকে আমি লাউ ছেচকি করব বলে আর কি কুচানো শুরু করে দিয়েছি। আমাদের এদিকে লাউ ছেচকিই বলে, অনেকে অনেক রকম ভাবে ভাজা বলে, ঘন্ট বলে, যে যার মতন যে কোনো জায়গায়, যার যার জায়গায় তেমন না আর কি সেভাবে বলে। তা আপনাদের ওদিকে কে কি বলে আমাকে একটু জানাবেন কমেন্টে। এদিকে ডাল হয়ে গেল প্রায়। আচ্ছা, আমার ভিডিও ভালো লাগলে পরে আপনারা একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন, আর নতুন যারা বন্ধু আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে দেখুন আমার মেয়ের কাণ্ড। সকালবেলা আজকে ড্রয়িং ছিল, ড্রয়িং থেকে এসেই ও রাস্তা দিয়ে দেখেছে পরোটা ভাজছে, ও সেই পরোটা খাওয়ার বায়না করেছে। এবার ওর বাবা বাইরের খাবার খেতে দেবে না, বলেছে না এখন খেতে হবে না, বাড়ি গিয়ে ভাত খাবে। রাস্তা দিয়ে সেই কাঁদতে কাঁদতে এসছে, আমাকে পরোটা দিল না। বাড়ি এসে চেঁচাচ্ছে আর বলছে হয় আমাকে এগরোল বানিয়ে দাও, নয় পরোটা এনে দাও। তাই ওর জন্য আবার সেই এগরোল বানাতে হলো। ফ্রিজে লেচি মাখা ছিল, সেই লেচিটা নিয়ে একটা এগরোল বানিয়ে দিচ্ছি। কিছুই খেত না, ইদানিং দেখে একটু এগরোলের প্রতি ঝোঁকটা হয়েছে, তাও বাড়িতে বানিয়ে দিলে খেয়ে নেয়। তা একটা এগরোল বানিয়ে দিলে আপাতত সকালে ওর পেটটা ভরে যাবে, তাও একটা এগরোল খাবে কিনা তার ঠিক নেই। তো রুটি দিয়েই এগরোলটা বানিয়ে দিচ্ছি, একটু তেলে ভেজে ডিম দেব, আর সস হলে পরে ওর আর কিছু লাগে না। তারপর আবার মেয়ে বলছে যে আমাকে এগরোল বানিয়ে দিতে হবে পুরো দোকানের মতন, যদি দোকানের মতন বানিয়ে দিতে পারো তাহলে আমি এগরোল খাবো, না হলে কিন্তু খাবো না। আমি বলেছি ঠিক আছে, তোকে দোকানের মতনই আমি এগরোল বানিয়ে দেবো। তার জন্য ডিমটা দিয়ে রুটি দিয়ে এগরোলটা বানাচ্ছি। আর ওদিকে ঘরে শসা ছিল, পেঁয়াজ ছিল, সস আছে আর কি। আর সেই শসাগুলো কুচিয়ে নিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে সস দিয়ে রোল করে দেবো, এটাই ভেবে রেখে দিয়েছি। তাহলে তো হয়ে গেল দোকানের মতন। দোকানে তো এগরোলটা এরকমই বানায়, তাই না? শুধু শুধু দোকানের খাবার খাওয়াবো কেন? শরীরটা এমনিই ভালো নেই, তারপরে দোকানের খাবার খেয়ে আরো শরীরটা খারাপ হয়ে যাবে।
তো আমি অর্ধেকটা শসা নিয়ে নিয়েছি, সেগুলো ছুলে বেছে কুচিয়ে দেব, আর একটু পেঁয়াজ নিয়ে কুচিয়ে দেব। তো দেখতে থাকুন আমি এগ রোলটা কিভাবে বানাচ্ছি। ওই দেখুন, যেই দেখেছে যে আমি শসা, পেঁয়াজ, সস এগুলো সব দিয়ে রোলটা করে একদম দোকানের মতন দিয়েছি, ও দেখতে চলে এসেছে ঠিক আমি কিভাবে করছি। তো ওর খুব পছন্দ হয়েছে এই রোলটা। এখন ও বসে বসে খাচ্ছে, আর আমি এদিকে দুপুরে রান্নায় চলে এলাম। দুপুরে রান্না বলতে ডালটা তো আগেই করে রেখে দিয়েছিলাম। এবার একটু পটল ভাজবো, একটু ওই লাউয়ের ছেচকিটা করব, আর মাংসটা করব। আজকেও আবার মাংস নিয়ে এসেছে। মাছ তো প্রতিদিনই খাই। ওর জন্য সপ্তাহে একদিন মাংস হলে ওর খুবই ভালো হয়। মানে আমার সোনারও ভালো হয়, ওর বাবারও ভালো হয়। আমি আবার একটু বকবক করি যে এত মাংস খাওয়া ভালো না, দুদিন অন্তর অন্তরই মাংস খাচ্ছ। কে কার কথা শোনে, খেতে ইচ্ছে করলেই নিয়ে আসবে। ঠিক আছে, চলো তাহলে পটল পটল ভাজাগুলো করে নিই। নিয়ে তারপরে ওইদিকে পেঁয়াজ কুচিয়ে মাংসটা বসিয়ে দেবো। সবকিছু রেডি করেছি, পেঁয়াজটা কোচাতে আর ভুলে গেছি। তার জন্য কড়াই বন্ধ করে আলু টালু ভেজে নিয়ে পেঁয়াজ কুচাতে বসেছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আমি না কাঁচা মশলা মাখিয়ে মাংস রান্না করতে পারি না। মাংস রান্না করলে বাড়িতে কেউ খেতে পারে না, কাঁচা মশলার একটা নাকি গন্ধ বেরোয়। মানে মাংসের মধ্যে কাঁচা মশলার গন্ধটা ঢুকে যায়, সেই মাংসটা খেতে আর ভালো লাগে না। তার জন্য ওই লেবু, লবণ, হলুদ এগুলো সব মাখিয়ে রেখে দিই, আর মশলাটা পুরো কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিই। এভাবে ওরা আবার মাংসটা খেতে ভালোবাসে। তার জন্য বাড়িতে আমি এভাবেই রান্না করি। অনেকে অনেক রকমভাবে মাংস রান্না করে। আমি আবার এই প্রসেসটাতে আমার খুব ভালো, মানে মাংসটা ভালো লাগে আর কি, খেতেও ভালো লাগে। তো কথা বলতে বলতে মাংসটা রেডিও হয়ে গেছে। দুপুরের এবার সবার খাওয়া দাওয়া করবে। আমার ননদের ছেলে ঈশান, ও এসেছিল আমাদের বাড়িতে, স্কুলে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আমাদের বাড়িতে এসেছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।